হয়েছে, কন্টিনিউ দিলে হয়ে যাবে না? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিরল সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসরুমে তোমাদের স্বাগতম। আমি মমতা রানী রায়, প্রভাষক পদার্থবিজ্ঞান। আমি তোমাদের ক্লাস নেব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। আর আজকে পড়াবো আমি নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াসের গঠন আমরা গত ক্লাসে পড়েছি রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। ওখান থেকে আমরা জানলাম যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন সর্বত্র আবর্তন করে। এই নিউক্লিয়াস যে একটা পরমাণুর কেন্দ্রে থাকে, এটা নিউক্লিয়াস, আর একে কেন্দ্র করে ইলেকট্রন সর্বত্র আবর্তন। এই যে নিউক্লিয়াস এর গঠন, এখানে শুধু যে নিউক্লিয়াসকে কি কি আছে, নিউক্লিয়াসের গঠন আমরা পড়ব। যে নিউক্লিয়াসের গঠন পড়তে গিয়ে আমরা এখানে দেখলাম যে পদার্থের পরমাণুর কেন্দ্রে অতি সূক্ষ্ম পরিসরে একটি ঘন জমাট ভারী গোলাকার বস্তুপিণ্ড রয়েছে, এর নাম নিউক্লিয়াস। এই যে ভারী, এই পদার্থের কেন্দ্রে ভারী একটা বস্তুপিণ্ড রয়েছে যার নাম নিউক্লিয়াস। আর আমরা জানি যে একটা পদার্থের যতটা ভর আর সব তার বেশিরভাগ অংশই এই কেন্দ্রে অবস্থিত। এই নিউক্লিয়াসই হলো পরমাণুর শক্তির ভান্ডার। পরমাণুর ভরের সমস্ত ভরের প্রায় 99.97 এত ভাগ যে কেন্দ্রে অবস্থান করে, যা নিউক্লিয়াসের ভর বা পরমাণুর ভর। এই পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ 10⁻⁻14 মিটার। একটা বস্তুর যতটা ভর তার 99.97 ভাগটাই নিউক্লিয়াসের ভর, আর নিউক্লিয়াসের ব্যাসার্ধ 10⁻⁻14 মিটার। এটা পড়তে গিয়ে আমরা দেখলাম যে নিউক্লিয়াস প্রধানত প্রোটন ও নিউট্রন নামক দুইটি মৌলিক কণা দ্বারা গঠিত। আমরা যেহেতু নিউক্লিয়াসের গঠন করতেছি, তাহলে আমরা এটা পড়লাম যে একটা পদার্থের যতটা ভর থাকে তার সমস্তই নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, আর বস্তুটার যতটা ভর নিউক্লিয়াস তার 99.97% তার নিউক্লিয়াসের ভর, আর নিউক্লিয়াসের ব্যাসার্ধ 10⁻⁻14 মিটার। আর নিউক্লিয়াসের গঠন দেখতে যে আমরা দেখলাম যে এটা তার ভর এবং ব্যাসার্ধ জানলাম। এখানে আমরা আরো যে জানবো যে নিউক্লিয়াসে কি কি থাকে। নিউক্লিয়াসে প্রোটন এবং নিউক্লিয়ন নামক দুটি কণিকা থাকে। নিউট্রন নামক দুটি কণিকা থাকে, এদেরকে নিউক্লিয়ন বলা হয়। তাহলে প্রোটন কাকে বলে? প্রোটন একটি মৌলিক কণা, আর বাইরেটা তো ইলেকট্রন। আর এই ইলেকট্রনের কি আছে? ভর আছে। আমরা ওই দিন ইলেকট্রনের চার্জ দেখেছি। ইলেকট্রনের চার্জ 1.6 10⁻⁹ কুলম্ব। এটা ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের ভরকে আমরা m দ্বারা প্রকাশ করি, 9.1 10⁻⁻31 কেজি। এটা ইলেকট্রনের চার্জ এবং ইলেকট্রনের ভর। আর আমরা নিউক্লিয়াসের গঠন পড়তে গিয়ে দেখলাম যে নিউক্লিয়াসে দুই ধরনের মৌলিক কণিকা থাকে, একটা প্রোটন আর একটা নিউট্রন। আর যে তাহলে প্রোটনেরও ভর থাকবে, আর কি থাকবে? তারও চার্জ থাকবে। নিউট্রন যে আছে, নিউট্রনেরও ভর থাকবে এবং চার্জ থাকবে। তাহলে এই যে এখানে ইলেকট্রনের চার্জ আছে, প্রোটনের চার্জটা ইলেকট্রনের চার্জের সমান, শুধু প্রোটন পজিটিভ।
আর ইলেকট্রনের যে ভরটা আছে এই ভরটার হচ্ছে 1837 গুণ, যে প্রোটনের ভর ইলেকট্রনের ভরের 1837 গুণ বেশি ভারী। তাহলে এখানে হচ্ছে ইলেকট্রনের ভরটা তো আছে, এটার সঙ্গে 1837 গুণ দিলে আমরা পাবো 1.675 10 ইনভার্স 27 কেজি। এটা হচ্ছে প্রোটনের ভর, আর প্রোটনের চার্জ যা ইলেকট্রনের চার্জ যা প্রোটনের 400 টা। আর নিউট্রনটা কি? নিউট্রনের ভরটা হচ্ছে, এই যে এখানে আমি লিখলাম প্রোটনের ভর ইলেকট্রনের ভরের 1837 গুণ বেশি, আর এখানে হচ্ছে নিউট্রনের ভরটা 1839 গুণ বেশি হচ্ছে নিউট্রন ভারী। তাহলে এইটা হচ্ছে গুণ করে আমরা পাবো 1.673 10 ইনভার্স 27 কেজি। এটা হচ্ছে নিউট্রনের ভর। আর নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, মানে নিউট্রনের কোনো চার্জ নেই। তাহলে আমরা জানলাম ইলেকট্রনের ভর আছে, চার্জ আছে। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ ধর্মী, আর প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জ ধর্মী, তার চার্জ আছে, ভর আছে। এই ভরটা ইলেকট্রনের ভরের 1837 গুণ বেশি। আর হচ্ছে নিউট্রন, নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ, সে নিউট্রাল, সেখানে পজিটিভ এবং নেগেটিভ চার্জ সমান থাকায় সে হচ্ছে যে নিস্তড়িত বা নিউট্রাল জিনিস, তার চার্জ নাই, তার ভর আছে ইলেকট্রনের ভরের 1839 গুণ বেশি। তাহলে এই যে ভর, তিনটা ভর তোমরা হচ্ছে যে জেনে নিবে। তাহলে একটা নিউক্লিয়াসে কি কি থাকে? নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন। আর হচ্ছে নিউক্লিয়াসের ধর্ম সম্বন্ধে আমরা একটু জানি, যে নিউক্লিয়াসের কি কি ধর্ম আছে। যে নিউক্লিয়াস কোনো মৌলের বা পরমাণুর শক্তির আধার। নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা রয়েছে, এই পারমাণবিক সংখ্যা কোনো পদার্থের পরিচয় নির্দেশ করে। যেমন আমরা প্রতিটা মৌলের পারমাণবিক সংখ্যা আছে, সেই রকম নিউক্লিয়াসেরও পারমাণবিক সংখ্যা আছে। নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্দেশ করে। আমরা পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করেই পর্যায় সারণীতে যে মৌলগুলো স্থাপিত হয় সেগুলা হচ্ছে যে দেখি। নিউক্লিয়াসের ভর সংখ্যা আছে, আর এর ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমান। কোন পরমাণুর আমরা দেখলাম যে 99.97% হচ্ছে নিউক্লিয়াসের ভর। নিউক্লিয়াসের ভর ত্রুটি আছে, নিউক্লিয়াসের বন্ধন শক্তি আছে। এই বন্ধন শক্তিটা আমরা কোথা থেকে পাবো? বন্ধন শক্তি যদি ই হয়, ভর শক্তির সমীকরণ আমরা জানি না? আইনস্টাইনের বিখ্যাত ভর শক্তির সমীকরণ আমার হচ্ছে E = mc²। এই নিউক্লিয়াসের বন্ধন শক্তিকে আমি E দ্বারা প্রকাশ করব। এখানে ভর হচ্ছে ক্ষুদ্র ভর Δmc²। এই c হচ্ছে আমার আলোর বেগ। আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার ইনভার্স 1। এটা হচ্ছে বন্ধন শক্তি। আর নিউক্লিয়াসের বন্ধন শক্তি E = Δmc²। এটা হচ্ছে কি আইনস্টাইনের যে ভর শক্তির সমীকরণ আছে E = mc², সেখান থেকে। ওখানে হচ্ছে পূর্ণাঙ্গ ভর, এটা হচ্ছে ক্ষুদ্র ভর। নিউক্লিয়াসের ব্যাস আমরা পড়লাম 10⁻14 মিটার। নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে 10⁻14 মিটার বা 10⁻12 সেন্টিমিটার।
নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বহন করে। নিউক্লিয়াসের আকার বা আয়তন আছে, যেহেতু তার ভর আছে তাহলে তার আকার আয়তন দুটোই থাকবে। এগুলো হচ্ছে নিউক্লিয়াসের ধর্ম। আরো আছে যে নিউক্লিয়াসের স্পিন গতি রয়েছে, পারমাণবিক বর্ণালী হতে প্রমাণ পাওয়া যায়। নিউক্লিয়াসের কৌণিক ভরবেগ আছে, নিউক্লিয়াসের কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম আছে, নিউক্লিয়াসের চৌম্বক ভ্রামক আছে, নিউক্লিয়াসের তড়িৎ ভ্রামক আছে। নিউক্লিয়াসের বিভিন্ন কোয়ান্টায়িত অবস্থা রয়েছে। আলফা ও গামা রশ্মির বর্ণালী ও কৃত্রিম তেজস্ক্রিয় হতে এটি জানা যায়। তাহলে এটাই হচ্ছে আমার মোটামুটি নিউক্লিয়াসের গঠন এবং ধর্ম। এটা জানার পরে আমাকে জানতে হবে হচ্ছে নিউক্লিয় বলটা কি জিনিস। নিউক্লিয় বল কি? আমরা তো হচ্ছে যে বলের সংজ্ঞাটি জানি, বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এখানে হচ্ছে নিউট্রন, নিউক্লিয়াস এসব পড়ার কারণে এখানে আমরা নিউক্লিয় বল পড়বো। নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন ও নিউট্রন গুলো তীব্র আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের সাথে আবদ্ধ থাকে। এই প্রোটন এবং ইলেকট্রন গুলো কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। আমরা গঠনে পড়লাম যে এই দুইটা যখন প্রোটন এবং নিউট্রন গুলো নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকে তখন তারা পরস্পরের মধ্যে তীব্র আকর্ষণ বল অনুভব করে বা তীব্র আকর্ষণ বলের প্রভাবে পরস্পরের সাথে আবদ্ধ থাকে। এই বলকে নিউক্লিয় বল বলা হয়। আবার নিউট্রন চার্জ নিরপেক্ষ হওয়ায় প্রোটন প্রোটন বিকর্ষণ বল ক্রিয়া করে, এই বলকে কুলম্ব বল বলা হয়। তাহলে আমরা এখানে দুইটা সংজ্ঞা হচ্ছে যে জেনে নিলাম, একটা হচ্ছে নিউক্লিয় বলের সংজ্ঞা, আরেকটি হচ্ছে কুলম্ব বল। একটি হচ্ছে নিউক্লিয় বল, আরেকটি হচ্ছে কুলম্ব বল। এই সংজ্ঞা দুটো আমরা এখান থেকে জেনে নিলাম যে নিউক্লিয় বলটা কি জিনিস। প্রোটন এবং নিউট্রন যে আছে তারা তীব্র আকর্ষণ বলের মাধ্যমে পরস্পরের মধ্যে আবদ্ধ অবস্থায় থেকে এই আবদ্ধ বলটাই হচ্ছে নিউক্লিয় বল। আর কুলম্ব বল হচ্ছে যে নিউট্রন যেহেতু চার্জ নিরপেক্ষ তাহলে এখানে প্রোটন এবং প্রোটনের মধ্যে যে বিকর্ষণ বলটা কাজ করে সেটাই হচ্ছে কুলম্ব বল। নিউক্লিয় বলের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা একটু জেনে নেই যে নিউক্লিয় বলের বৈশিষ্ট্যগুলো কি। মহাকর্ষীয় আকর্ষণ বল বা স্থির তড়িৎ আকর্ষণ বিকর্ষণ বলের চেয়ে নিউক্লিয় বলের মান অনেক বেশি, অর্থাৎ এই বল অত্যন্ত তীব্র। এটি খুবই আকর্ষণ বল। এই বল চার্জ নিরপেক্ষ, ধনাত্মক চার্জ যুক্ত প্রোটন এবং নিস্তড়িত নিউট্রনের জন্য এই বলের মান একই হয়। অর্থাৎ একই দূরত্বে প্রোটন প্রোটন, নিউট্রন নিউট্রন বা নিউট্রন প্রোটন বলগুলোর মধ্যে কোনো তফাৎ নেই। এটি একটি স্বল্প পাল্লার বল। এই পাল্লার মানটা হচ্ছে নিউক্লিয় বলের পাল্লার মান 10⁻12 সেন্টিমিটার। এটা হচ্ছে নিউক্লিয় বলের পাল্লা বা দূরত্ব। এই পাল্লার অর্থ হচ্ছে যে এই 10⁻⁻12 সেন্টিমিটার পর্যন্ত দূরত্বে নিউক্লিয় বলটি অত্যন্ত তীব্র, অথচ এর বেশি দূরত্বে বলের মান প্রায় শূন্য হয়। এই বল দ্বারা নিউক্লিয়ন গুলো কেবলমাত্র নিকটবর্তী নিউক্লিয়নের সঙ্গেই আবদ্ধ থাকে, দূরবর্তী গুলোর সঙ্গে নয়। এই পাল্লাটা কি হচ্ছে? পাল্লা মানে আমরা জানি পাল্লাকে আর দ্বারা প্রকাশ করা হয়, এটা দূরত্ব। এর বাইরে যদি কোনো হচ্ছে যে নিউট্রন প্রোটন থাকে তাহলে তাদের মধ্যে কোনো আকর্ষণ থাকবে না। এর মধ্যেই এই 10⁻12 সেন্টিমিটারের মধ্যেই যে যত প্রোটন এবং নিউট্রন থাকবে, প্রোটন প্রোটন আকর্ষণ বল কাজ করবে, প্রোটন নিউট্রনের মধ্যে আকর্ষণ বল কাজ করে তারা আবদ্ধ থাকবে, আবদ্ধ অবস্থায় থাকবে। এর বাইরে তারা কি করতে হবে? তখন আকর্ষণ গুলো থাকবে না। এটাই হচ্ছে নিউক্লিয় বলের একটা বৈশিষ্ট্য। প্রোটন নিউট্রন এবং অন্যান্য কিছু বিশেষ কণায় নিউক্লিয় মিথস্ক্রিয়ায় অংশগ্রহণ করে। অন্যদিকে ইলেকট্রন সহ বেশ কিছু মৌলিক কণা আছে যাদের কোনো নিউক্লিয় মিথস্ক্রিয়া নাই।
নিউক্লিয় বল বিপরীত বর্গীয় সূত্র মেনে চলে না। দুটি নিউক্লিয়নের মধ্যবর্তী দূরত্ব 4.2 10 ইনভার্স 15 মিটার বা 4.2 ফার্মি নিউক্লিয় বলের মান খুব কমে যায়। নিউক্লিয় বলের সম্পৃক্ততা ধর্ম আছে। এগুলো হচ্ছে নিউক্লিয় বলের বৈশিষ্ট্য। তাহলে আমরা নিউক্লিয় বল কাকে বলে, কুলম্ব বল কাকে বলে এটা জেনে নিলাম, আর নিউক্লিয় বলের বৈশিষ্ট্যগুলো জেনে নিলাম। এগুলা জেনে আমাদের আরো কিছু বিষয় জানতে হবে, যে ওখানে আমরা কি পড়লাম, ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা। এখান থেকে আমাদের ভর সংখ্যা জিনিসটা কি, সেই ভর সংখ্যা জানতে হবে। যে নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের সংখ্যাকে ভর সংখ্যা বলা হয়। নিউক্লিয়াসে যে প্রোটন এবং ইলেকট্রন থাকবে, প্রোটন এবং নিউক্লিয়ন বা নিউট্রন, সেটার ভরগুলোই হচ্ছে তার, সেই সংখ্যাগুলোই হচ্ছে তার ভর সংখ্যা। ভর সংখ্যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। আর প্রোটন এবং নিউট্রন, নিউট্রন যেহেতু হচ্ছে যে চার্জ নিরপেক্ষ, সেজন্য সে এন, আর প্রোটন হচ্ছে জেড। এই দুইটার হচ্ছে সংখ্যাগুলোই ভর সংখ্যা। কার ভর সংখ্যা? আমরা যে পরমাণু বা মৌলটি পড়তেছি তারই ভর সংখ্যা। ভর সংখ্যার সংজ্ঞাটি হচ্ছে যে নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রন থাকে, সেই প্রোটন এবং নিউট্রনের সংখ্যাকে ভর সংখ্যা বলা হয়। তাহলে পারমাণবিক সংখ্যাটা কি? যে নিউক্লিয়াসে অবস্থিত ধনাত্মক চার্জযুক্ত প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। আর এখানে নিউক্লিয়ন কাকে বলে? যে নিউক্লিয়াসে যেসব কণা থাকে সেগুলাই হচ্ছে নিউক্লিয়ন। নিউক্লিয়াইড নিউক্লিয়াইড হচ্ছে দুটি নিউক্লিয়াসের যদি প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা সমান হয়, তাহলে তারা একই প্রজাতির, একই নিউক্লিয় প্রজাতির অন্তর্ভুক্ত হয়। একটি নিউক্লিয় প্রজাতিকে বলা হয় নিউক্লিওটাইড। যে দুটি নিউক্লিয়াসের যদি প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা সমান হয়, তাহলে তারা একই নিউক্লিয় প্রজাতির অন্তর্ভুক্ত হবে। এই নিউক্লিয় প্রজাতিটাই হচ্ছে নিউক্লিওটাইড। আর এগুলো জানতে গেলে আমাদের আরো পড়তে হবে আইসোটোপ। আইসোটোপটা কি জিনিস? যে যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তাহলে হচ্ছে পারমাণবিক সংখ্যা কাকে বলে? পারমাণবিক সংখ্যা কি? ভর সংখ্যা কি? নিউক্লিয়ন কি? নিউক্লিওটাইড কি? আর সর্বশেষ বললাম আইসোটোপ কি। আইসোটোপ বা তেজস্ক্রিয় আইসোটোপ, তেজস্ক্রিয়তা সম্পর্কে আমাদের যদিও আগে ধারণা আছে, তারপরেও আমরা জেনে নেই যে আইসোটোপ এবং তেজস্ক্রিয় আইসোটোপটা হচ্ছে কি জিনিস। তেজস্ক্রিয় আইসোটোপ বা রেডিও আইসোটোপ, তেজস্ক্রিয় আইসোটোপ বা রেডিও আইসোটোপটা কি জিনিস? যে কৃত্রিম উপায়ে কোন মৌলিক পদার্থকে তেজস্ক্রিয় করলে সৃষ্ট তেজস্ক্রিয় মৌলকে রেডিও আইসোটোপ বলা হয়। মানে কৃত্রিম উপায়ে কোন মৌলিক পদার্থকে যদি তেজস্ক্রিয় করা হয়, তাহলে সেখানে যে মৌলটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ।
তাহলে তেজস্ক্রিয় আইসোটোপের সমীকরণটা আমরা দেখে নেই। কার্বনের আমার পারমাণবিক সংখ্যা 6, ভর সংখ্যা হচ্ছে 16। এখান থেকে আমরা দেখে নেই যে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা আমার 7, ভর সংখ্যা আমার হচ্ছে 14। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, ভর সংখ্যা হচ্ছে 14, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, ভর সংখ্যা 14। এখানে হচ্ছে বিটা মাইনাস 0, ওইটা তো ফাঁকা আছে স্যার। আচ্ছা, তাহলে এখানে সমীকরণটা দেখলাম যে আমরা এখানে কার্বনের হচ্ছে পারমাণবিক সংখ্যা 6 আর নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, এখানে একটা হচ্ছে ইলেকট্রনের ঘাটতি, আর ভর সংখ্যাগুলো দুটোরই সমান। আর এই তেজস্ক্রিয় আইসোটোপ কোথায় কোথায় ব্যবহৃত হয়? চিকিৎসা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, গবেষণা বিজ্ঞানে, শিল্প বিজ্ঞানে। তোমরা হচ্ছে আরেকটা জিনিস এখান থেকে জানবে, আইসোবার কি। আইসোবার, আইসোটোপ, আইসোবার কি, আইসোটোন কি, এই বিষয়গুলো হচ্ছে যে তোমরা জেনে নেবে। তাহলে আইসোবার কি আমরা একটু জেনে নেই। যেসব পরমাণু ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদের পরস্পরকে পরস্পরের আইসোবার বলে। আর আইসোটোন হচ্ছে যেসব পরমাণুতে সমান সংখ্যক নিউট্রন আছে তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। তাহলে আজকে হচ্ছে যে এ পর্যন্ত। শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ধন্যবাদ।